মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লেখা সর্বশেষ উপন্যাস দেয়াল। পড়ছি উপন্যাসের তৃতীয় পর্ব। পাঠে আছে সজল। ধন্যবাদ। মার্চ মাস। সে বছর মার্চ মাসে অস্বাভাবিক গরম পড়েছিল। আকাশ থেকে রোদের বদলে আগুন ঝরছে। গাছের কোনো পাতাই নড়ছে না। আসন্ন দুর্যোগে ঝিঝি পোকা দিনের বেলা ডাকে, এখন তাই ডাকছে। প্রচণ্ড গরমে কালো পোশাক পরা আর্টিলারির প্রধান মেজর ফারুক খুব ঘামছেন। গায়ের কালো শার্ট ভিজে উঠেছে। তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ মেঘে ঢাকা। গত কয়েকদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। মেঘের কারণেই গরম বাড়ছে। গ্রিনহাউস এফেক্ট। একসময় নাকি পৃথিবীর গরম বাড়তে বাড়তে এমন হবে যে মানুষ ও পশু পাখির বাসার অযোগ্য হবে। ফারুকের মনে হচ্ছে সেই দিন বেশি দূর না। মেজর ফারুক দলবল নিয়ে চট্টগ্রামের হাটহাজারীর জঙ্গলে। তার শীতকালীন রেঞ্জ ফায়ারিংয়ের শিডিউল। মার্চ মাসে শীত নেই, চামড়া পোড়ানো গরম পড়েছে। সকালবেলা মাঝারি পাল্লার কামানে কয়েক দফা গুলি চালানো হয়েছে। জওয়ানরা তার মতোই ক্লান্ত। তিনি সুবেদার মেজর ইশতিয়াককে ডেকে বললেন, আজকের মতো ফায়ারিং বন্ধ। ইশতিয়াক বলল, স্যারের কি শরীর খারাপ করেছে? আই এম ফাইন, গেট মি এ গ্লাস অফ ওয়াটার। তার জন্যে তৎক্ষণাৎ পানি আনা হলো। পানির গ্লাসে বরফের কুচি ভাসছে। ফারুক গ্লাস হাতে নিয়েও ফেরত পাঠালেন। ইশতিয়াক বলল, স্যার পানি খাবেন না? ফারুক বললেন, না, একজন সৈনিক সর্ব অবস্থার জন্য তৈরি থাকবে। সামান্য গরমে কাতর হয়ে বরফ দেওয়া পানি খাবে না। বরফ ছাড়া পানি দেই? না, মুক্তিযুদ্ধের সময় এক নাগারে দুদিন পানি না খেয়েছিলাম। ইশতিয়াক বলল, পানি ছাড়া কেন ছিলেন স্যার? বাংলাদেশে তো পানির অভাব নেই। যেখানে ছিলাম সেখানে সুপেয় পানির অভাব ছিল। সবই পাটপচা নোংরা পানি। ভাগ্যিস পানি খাইনি। যারা খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। সেবার আমাদের হাতে অল্প বয়সী একজন পাকিস্তানি ক্যাপ্টেন ধরা পড়েছিল। তার সঙ্গে ছিল বোতল ভর্তি পানি। দাঁড়াও, তার নামটা মনে করি, এস দিয়ে নাম। ইদানিং কেন যেন পুরনো দিনের কারো কথাই মনে পড়ে না। যাক, মনে পড়েছে, শামস। রাজপুত্রের মতো চেহারা। মাইকেল এঞ্জেলোর ডেভিডে খুঁত থাকলেও তার কোনো খুঁত ছিল না। খাড়া নাক, পাতলা ঠোঁট, মাথার চুল কোকড়ানো, আবুল আহাবের মতো গায়ের রং। স্যার, আবুল আহাবকে? আমাদের প্রফেটের চাচা। ওই সূরা নিশ্চয়ই পড়েছ, আবুল আহাবের দুই হস্ত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। স্যার, পড়েছে, সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ আগুন। আবুল আহাবের অর্থ আগুনের পিতা। লাহাবের গাত্রবর্ণ ছিল আগুনের মতো। ক্যাপ্টেন শামসের গায়ের রঙও তাই। সঙ্গে ক্যামেরা থাকলে তার একটা ছবি তুলে রাখতাম। মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে জিনিসটার অভাব অনুভব করেছি তা হলো একটা ভালো ক্যামেরা। ছবি তোলার মতো অপূর্ব সব সাবজেক্ট পেয়েছি। সমস্যা হচ্ছে, সৈনিকের হাতে রাইফেল মানায়, ক্যামেরা মানায় না। এখন অবশ্যই আমার কাছে ক্যামেরা আছে, কিন্তু ছবি তোলার সাবজেক্ট পাচ্ছি না। সুবেদার মেজর ইশতিয়াক বিনীত গলায় বলল, স্যার, এক গ্লাস পানি খান। বরফ ছাড়া এক গ্লাস পানি দিতে বলি। না, ক্যাপ্টেন শামসের গল্পটা শোনো। আমি তার পানির বোতলের সবটা পানি ঢকঢক করে খেয়ে ফেললাম। তাকে বললাম, থ্যাংক ইউ, ইউ সেভড মাই লাইফ। পানির বদলে তুমি কি চাও? সে বলল, ইয়েস, আই অলসো ওয়ান্ট টু সেভ মাই লাইফ। আমি বললাম, এটা সম্ভব না, কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করা হবে। সে কিছুক্ষণ শিশুর দৃষ্টিতে আমার দিকে তাকালো। শিশুর দৃষ্টির অর্থ হচ্ছে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। সে বলল, আমার হাতে কতক্ষণ সময় আছে? আমি বললাম, 8 ঘন্টা ম্যাক্সিমাম। সে বলল, 1 কাপ কফির সঙ্গে একটা সিগারেট খেতে চাই। চা কফি নেই, তোমাকে সিগারেট দিতে পারি। আমি কেটু সিগারেটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিলাম। তাকে বললাম, মৃত্যুর জন্যে তৈরি হওয়া মাত্র আমাকে বলবে।
শামস বলল, একজন সৈনিক সবসময় মৃত্যুর জন্যে তৈরি। পাকিস্তানি ওই ক্যাপ্টেনের কথা আমার মনে ধরেছিল। এখনও সুযোগ পেলেই আমি বলি, একজন খাঁটি সৈনিক সবসময় মৃত্যুর জন্যে তৈরি। একজন খাঁটি সৈনিক যুদ্ধ ছাড়াও সারা জীবন রণক্ষেত্রে কাটায়। পাকিস্তানি ওই ক্যাপ্টেনের মৃত্যুর জন্য কি আপনার কোনো অনুশোচনা আছে? ফারুক বললেন, অনুশোচনা নেই। তাকে আমি নিজের হাতে গুলি করি। ওই ক্যাপ্টেন আমাদের অনেক মেয়েকে রেপ করেছে। তার অভ্যাস ছিল রেপ করার পর সে কামড়ে মেয়েদের স্তনের বোটা ছিঁড়ে নিত। এটা ছিল তার ফান পার্ট। ইশতিয়াক বলল, কি বলেন স্যার? যুদ্ধ ভয়াবহ জিনিস ইশতিয়াক। যুদ্ধে ফান পার্ট লাগে। যাই হোক, এখন এক গ্লাস পানি খাবো, বরফ দিয়েই খাবো। একটা জিপ রেডি করতে বলো। আমি হালি শহর যাব, একজনের সঙ্গে দেখা করব, তবে রাতেই ফিরব। স্যার, আমি কি সঙ্গে যাব? যেতে পারো। হালি শহরে কার কাছে যাবেন? একজন পীর সাহেবের কাছে যাব। তিনি জন্মান্ধ, বিহারি, কোরআনে হাফেজ বলে অনেকেই তাকে আন্দা হাফেজও বলে। তুমি কি তার বিষয়ে কিছু জানো? জি না স্যার। আমার জানা মতে তিনি একমাত্র মানুষ যিনি ভবিষ্যৎ চোখের সামনে দেখেন। আল্লাপাক অল্প কিছু মানুষকে অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠান, তিনি তাদের একজন। বলেন কি স্যার? আমি তোমাকে সত্যি কথা বলছি। ভালো কথা। আমিও যে পীর বংশের সন্তান তা কি জানো? জি না স্যার। আমি পীর বংশের ধারা অনুযায়ী আমি এখন গদিনসীন পীর, অথচ আমার কোনোই ক্ষমতা নেই। এটা একটা আফসোস। তবে আফসোস থাকা ভালো। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ইশতিয়াক বলল, স্যার আপনি মাঝে মাঝে ফিলোসফারদের মতো কথা বলেন। মেজর ফারুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সরি ফর দ্যাট। একজন সৈনিক সবসময় সৈনিকের মতো কথা বলবে, ফিলোসফারদের মতো বা রাজনীতিবিদদের মতো কথা বলবে না। আই হেট বোথ দ্য ক্লাসেস। ইশতিয়াক বলল, স্যার একটা কথা বলি। ফারুক বললেন, বলো। আপনি প্রায়ই মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার সব গল্প করেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধে খুব অল্প সময় ছিলেন। আপনি যুদ্ধে গেলেন নভেম্বরের শেষ দিকে, দেশ স্বাধীন হল ডিসেম্বরে। তুমি কি আমার গল্প অবিশ্বাস করছ? জি না স্যার। একটি যুদ্ধে 24 ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে, পারে না? পারে স্যার। ক্যাপ্টেন শামস নিয়ে আমি প্রায়ই যে গল্পটি করি তা অন রেকর্ড আছে, জেনারেল ওসমানীর যুদ্ধকালীন আর্কাইভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। অতিরিক্ত চালাক হইও না। সেনাবাহিনী অতিরিক্ত চালাকদের জন্য নয়। সরি স্যার। টিনের বেড়া, টিনের চালা, ছোট্ট কামরা, দড়ির 4 পায়ের এক কোনায় প্রচণ্ড গরমেও উলের চাদর গায়ে আন্ধা পীর বসে আছেন। 4 পায়ের এক কোনায় বিশাল হারিকেন। হারিকেনের কাজ ঠিকমতো লাগানো হয়নি বলে বুনকা বুনকা ধোঁয়া বের হচ্ছে। বাতাসের কারণে ধোঁয়া যাচ্ছে আন্ধা পীরের নাকে মুখে। তাতেও তাকে বিব্রত মনে হচ্ছে না। চাদরের বাইরে তার ডান হাত বের হয়ে আছে, হাতে মোটা দানার তসবি। দানাগুলির এক একটির রং এক এক রকম। মেজর ফারুকের হঠাৎ মনে হলো এরকম একটা তসবি ফরিদা পেলে খুশি হতো, মালা বানিয়ে গলায় পড়ত। এ ধরনের চিন্তা মাথায় আসায় ফারুক খানিকটা লজ্জিত বোধ করলেন। ফারুক বললেন, পীর সাহেব আসসালামু আলাইকুম। আন্দা হাফেজ সালামের জবাবে মাথা নাড়লেন, মুখে সালামের উত্তর দিলেন না। আন্ধা হাফেজ পরিষ্কার শুদ্ধ উর্দুতে বললেন, আপনি সৈনিক মানুষ, আপনি কষ্ট করে আমার কাছে এসেছেন, আমি আপনার জন্য কি করতে পারি বলুন। হুজুর, আমি সৈনিক মানুষ তা কি করে টের পেলেন? আন্দা হাফেজ হাসতে হাসতে বললেন, আমি কোনো আধ্যাত্মিক ক্ষমতায় এই সংবাদ পাইনি। আপনি বুট পায়ে দিয়ে এসেছেন, বুটের শব্দে টের পেয়েছি। বুটজোড়া খুলে আমার পাশে বসুন। ফারুক তাই করলেন। আন্ধাপীর বললেন, সৈনিকদের সম্পর্কে একটি রসিকতা শুনবেন? শুনব। বলা হয়ে থাকে সৈনিকদের বুদ্ধি থাকে হাঁটুতে। এটা ঠিক না, তাদের বুদ্ধি থাকে বুট জুতায়।
যখন তারা বুট পরে তখন তারা বুদ্ধিশূন্য মানুষে পরিণত হয়, তখন তাদের বুদ্ধি চলে যায় বুট জুতায়। এই কারণে কোনো সৈনিক যখন আমার কাছে আসে, আমি তাকে বুট খুলে আমার কাছে আসতে বলি। এখন বলুন আমার কাছে কেন এসেছেন? ফারুক বললেন, আমি একটা কাজ করার পরিকল্পনা নিয়েছি, আপনার দোয়া নিতে এসেছি। আন্ধাপীর বললেন, আপনার ডান হাতটা আমার দিকে বাড়ান, আমি ধরে দেখি। ফারুক ডান হাত বাড়ালেন। আন্ধাপীর 2 হাতে ফারুকের হাত ধরলেন। সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাসের কাছে দেওয়া বর্ণনায় মেজর ফারুক হাত ধরাধরির এই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হঠাৎ তার মনে হলো শরীর দিয়ে যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো তার শরীর অবশ হয়ে গেছে। মেজর ফারুকের বর্ণনার সঙ্গে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাধক অনুকূল ঠাকুরের প্রথম সাক্ষাতের মিল আছে। শীর্ষেন্দু লিখেছেন, ঠাকুর আমার গায়ে হাত রাখা মাত্র আমার শরীরের ভেতর দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো আমার শরীর অবশ হয়ে গেল। আন্দা হাফেজ ফারুকের হাত ছেড়ে দিয়ে বললেন, আপনার পরিকল্পনা অতি বিপজ্জনক এবং অতি ভয়ঙ্কর। কাজটি যদি আপনি নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য না করেন তাহলে সফল কাম হবেন এবং বিপদেও পড়বেন না। তবে সময় এখনো আসেনি, যে কোনো কাজের জন্য নির্ধারিত সময় আছে। ফারুক বললেন, নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি কি আমাকে জানাবেন? জানাবো। ফারুক বললেন, যদি ইজাজত দেন তাহলে আমি উঠব। আন্দা হাফেজ মাথা নাড়লেন এবং ফারুকের দিকে হাতের তসবি এগিয়ে দিলেন। ক্ষীণগলায় বললেন, আমার সামান্য উপহার গ্রহণ করুন। এই উপহার আপনার কোনো কাজে আসবে না তা জানি, তবে আপনার প্রিয় কাউকে উপহার দিতে পারেন। একই জিনিসের নানান ব্যবহার হতে পারে। যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে, সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়। হাতের তসবি গলার মালাও হতে পারে। আন্দা হাফেজের কথার মাঝখানেই 4 পায়ের নিচ থেকে 2টি বিড়াল লাফ দিয়ে হাফেজের দুপাশে বসল। ফারুকের মনে হল বিড়াল 2টি অন্ধ। জিপ শহরের দিকে ছুটে চলেছে। ফারুক চোখ বন্ধ করে বসে আছেন। তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে, ঠান্ডা বাতাসও বেড়েছে। মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি দূরেই হতে থাকবে নাকি এগিয়ে আসবে? বড় ধরনের ঝাঁকি খেয়ে জিপ থেমে গেল। ফারুক বললেন, সমস্যা কি? ড্রাইভার বলল, স্যার চাকা পাংচার হয়েছে, স্পেয়ার আছে, 10 মিনিট লাগবে। ফারুক সিগারেট ধরাতে ধরাতে বললেন, টেক ইউর টাইম। ইশতিয়াক বলল, স্যারকে জিপ থেকে নামবেন? ফারুক জবাব দিলেন না। সিগারেটে টান দেওয়া মাত্র তার মাথায় আবারও পুরনো পরিকল্পনা চলে এসেছে। শেখ মুজিবকে হত্যা করে দেশে একনায়কতন্ত্রের অবসান ঘটানো। পরিকল্পনা এখন ঈগল পাখি। পাখির 2টি ডানার একটি ডানা হলো সামরিক। হত্যা কিভাবে করা হবে, কারা করবে? দ্বিতীয় ডানা হচ্ছে রাজনৈতিক। এত বড় ঘটনা রাজনৈতিকভাবে কিভাবে সামাল দেওয়া হবে? এই দায়িত্ব দেওয়া হয়েছে তার ভাইরা ভাই মেজর রশিদকে। সে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার উপর ভরসা করা যায়। কাগজে কলমে করা নিখুঁত পরিকল্পনা বাস্তবে ভেস্তে যায়। তুচ্ছ কারণেই ঘটে। এ কিংডম ইজ লস্ট ফর এ নেইল। পরিকল্পনা কি কি কারণে ভেস্তে যেতে পারে ফারুক তা ভাবার চেষ্টা করছেন। 1. পরিকল্পনা বাস্তবায়নের আগেই প্রকাশ পেয়ে যাবে। পরিকল্পনাকারীরা ধরা খাবে। তাদের কোর্ট মার্শাল হবে। পাকিস্তানি ক্যাপ্টেন শামস যেভাবে হতভম্ব চোখে পিস্তলের নলের দিকে তাকিয়েছিল, তাকেও সেইভাবেই কোনো এক পিস্তলের নলের দিকে তাকিয়ে থাকতে হবে। 2. মূল পরিকল্পনা অতি অল্প কিছু মানুষকে জানানো হবে, যাদের দিয়ে কার্য সমাধা করতে হবে। তারা বেঁকে বসতে পারে। তারা বলতে পারে, বঙ্গবন্ধুকে হত্যার প্রশ্নই ওঠে না। 3. ফারুকের হাতে ট্যাঙ্ক বহর আছে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত 30টি T-54 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্কের গোলা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছেন।
গোলা এখন গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তালাবদ্ধ। ফারুক ট্যাঙ্ক বাহিনীর প্রধান, কিন্তু তার ট্যাঙ্ক গোলা শূন্য, এমনকি মেশিনগানের গুলি পর্যন্ত নেই। এই ট্যাঙ্ক আর খেলনা ট্যাঙ্ক তো একই। জিপ চলতে শুরু করেছে। জিপের চাকা কখন বদল হয়েছে, কখন জিপ চলতে শুরু করেছে, ফারুক কিছুই জানেন না। তিনি এতক্ষণ ছিলেন ঘোরের মধ্যে। হঠাৎ ঘোর কেটেছে। ফারুক আনন্দে অভিভূত হলেন, কারণ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি। তার ইচ্ছা করছে জিপ থামিয়ে কিছুক্ষণ রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজেন। তিনি বৃষ্টি বিষয়ক একটি বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছেন, কিছুতেই মনে পড়ছে না। শুধু একটা লাইন মনে আসছে, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান। খন্দকার মোশতাকের আগামসিলেনের বাড়ির দোতলায় মেজর রশিদ বসে আছেন। তার গায়ে সামরিক পোশাক না, তিনি আজ নকশিদার পাঞ্জাবি পরেছেন, মাথায় কিস্তি টুপি পরেছেন। তাকে দেখে মনে হবে কিছুক্ষণ আগে তিনি একবার নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন। মেজর রশিদ বললেন, দেশের মহাবিপদ যদি কখনো হয়, আমরা কি আপনাকে পাব? খন্দকার মোশতাক জবাব দিলেন না, ফর্সি হুক্কা টানতে লাগলেন। অতিরিক্ত গরমের কারণে খন্দকার মোশতাকের গায়ে পাতলা স্যান্ডো গেঞ্জি, মাথায় নেহেরু টুপি। তার আশা ছিল এই টুপি দেশে জনপ্রিয় হবে, তা হয়নি। মুজিব কোট জনপ্রিয় হয়েছে। কালো রঙের এই কোট পরলে নিজেকে পেঙ্গুইন পাখির মতো লাগে, তারপরেও কপালের ফেরে পড়তে হয়। মেজর রশিদ বললেন, আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, আপনি জবাব দেননি। প্রশ্নের জবাব জানা বিশেষ প্রয়োজন। প্রশ্নটা আবার করছি, দেশের পরম সংকটে আমরা কি আপনাকে পাব? খন্দকার মোশতাক বললেন, আমরা মানে কারা? সেনাবাহিনী। খন্দকার মোশতাক মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, গরম কি পড়েছে দেখেছেন? ফ্যানের বাতাসে লু হাওয়া। রশিদ বললেন, লু হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় দেশপ্রেমিকদের কর্তব্য কি? খন্দকার মোশতাক বললেন, খানা খান, খানা দিতে বলি। খানা খাবো না, আমি আপনার কাছে খানা খেতে আসিনি, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এসেছি। মোশতাক বললেন, বাড়িতে আজ মোরগ পোলাও হয়েছে, খেয়ে দেখেন, মুখে অনেকদিন স্বাদ লেগে থাকবে। তাছাড়া আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন, খেতে খেতে বলুন। আমি এখন হ্যাঁ না কিছুই বলবো না, আমি শুধু শুনে যাব। মেজর রশিদ বললেন, আপনার সম্পর্কে একটি বিশেষ গল্প প্রচলিত, গল্পটির সত্য মিথ্যা আপনার কাছ থেকে শুনতে চাই। খন্দকার মোশতাক শীতল গলায় বললেন, কি গল্প? একবার নাকি আপনি পরিকল্পনা পরিষদ প্রধান ডক্টর নুরুল ইসলাম এবং বঙ্গবন্ধু নাশতা খাচ্ছিলেন। হঠাৎ বঙ্গবন্ধু বললেন, গতরাতে আমি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। আপনি জানতে চাইলেন কি স্বপ্ন? বঙ্গবন্ধু বললেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাপাক আমাকে কুরবানির নির্দেশ দিলেন, তারপর ঘুম ভেঙে গেল। এখন আমি কুরবানি দিতে প্রস্তুত। কুরবানি দিতে হয় সবচেয়ে প্রিয়জনকে। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়জন হল খন্দকার মোশতাক। ভাবছি তাকেই কোরবানি দিব। মেজর রশিদ কথা শেষ করে তাকিয়ে রইলেন। খন্দকার মোশতাক বললেন, শেখ মুজিবের কোনো রসবোধ নেই, ভুল সময়ে ভুল রসিকতা করে তিনি আনন্দ পান, আর আমরা পেঙ্গুইনরা তাকে আনন্দ দেবার জন্য প্রস্তুত থাকি। এটা আমাদের নিয়তি। মেজর রশিদ বললেন, গল্পটায় কি সত্যতা আছে? না। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এসেছেন ভারতের সিক্রেট সার্ভিস রয়ের রিসার্চ ও অ্যানালাইসিস উইংয়ের পরিচালক কাউ। তিনি এসেছেন পান বিক্রেতার ছদ্মবেশে। শেখ মুজিবুর রহমান বিরক্ত গলায় বললেন, আমি আপনাকে চিনি, অনেকেই আপনাকে চেনে, আপনার ছদ্মবেশ ধরার প্রয়োজন পড়ল কেন? কাউ বললেন, মাঝে মাঝে নিজেকে অন্যরকম ভাবতে ভালো লাগে বলেই ছদ্মবেশ। আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। মেজর রশিদ, ফারুক, লেফটেন্যান্ট কর্নেল ওসমানী এই নিয়ে আলোচনায় বসেন জেনারেল জিয়াউর রহমানের বাসায়। এই বিষয়ে আপনাকে তথ্য দিতে এসেছে। শেখ মুজিব বললেন, আপনারা অতিরিক্ত সন্দেহপ্রবণ। পান বিক্রেতার ছদ্মবেশে যে আমার কাছে তথ্য দিতে আসে, তার কথায় আমার বিশ্বাস নেই।
আপনার সামনে মহাবিপদ। মহাবিপদ আমি পার করেছি। পাকিস্তানের কারাগারে যখন ছিলাম তখন বিপদ আমার ঘাড়ে বসেছিল। এখন বিপদ ঘাড় থেকে নেমেছে। ঘাড় থেকে নামেনি স্যার। শেখ মুজিব বললেন, যাদের কথা আপনি বলছেন তারা আমার সন্তান সম। আমি এই আলোচনা আর চালাবো না। আমার শরীরটা ভালো না। যদি কিছু মনে না করেন তাহলে আমি ঘুমোতে যাব। স্যার, আপনি ভুল করছেন। ভুল আমি করছি না, আপনারা করছেন। আমার কথা আপনি আমলে নিচ্ছেন না, ভালো কথা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা কি আমলে নেবেন? শেখ মুজিব উঠে দাঁড়ালেন। পান বিক্রেতার সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া তার কাছে অর্থহীন মনে হল। সূত্র 1। গল্পটির সত্যতা আছে। বাংলা একাডেমি পত্রিকা, উত্তরাধিকার, শ্রাবণ সংখ্যা 1417 দ্রষ্টব্য। সূত্র 2। ইনসাইড র, দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস, অশোক রায়না, ভিকাস পাবলিকেশন, নিউ দিল্লি, ইন্ডিয়া। Raw agents received information of a meeting between Major Rashid, Major Farooq, and Lieutenant Colonel Osmani at Ziaur Rahman's residence. The decision, among other things, had centered on the coup. During the 3-hour meeting, one of the participants had doodled on a scrap of paper, which had been carelessly thrown into the waste basket. The scrap had been collected from the rubbish pile by a clerk and passed on to the raw operative. The information finally reached New Delhi. Cow, convinced that a coup was in the offing, flew into Dhaka under cover of a pan exporter. After his arrival at Dhaka, he was driven to a rendezvous arranged beforehand. Mujib is reported to have found the exercise highly dramatic and just could not understand why Cow could not have come to see him officially. The Cow-Mujib meeting lasted 1 hour. Cow was unable to convince Mujib that a coup was brewing and that his life was threatened, in spite of being given the names of those suspected to have been involved. সরফরাজ খান দোতলায় জানালার পাশে বসে আছেন। জানালার কাঠের খড়খড়ি খানিকটা নামানো। তিনি খড়খড়ির ফাঁক দিয়ে বাড়ির বাইরের উঠান খানিকটা দেখতে পাচ্ছেন। সরফরাজ খানের অনেক বিচিত্র অভ্যাসের একটি হল জানালার পাশে বসে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা। এই তাকিয়ে থাকা অর্থহীন। তার বাড়িতে কেউ ঢোকে না, কেউ বেরো হয় না। বাড়ির দারোয়ান কালাম মাঝে মধ্যে পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে, বিলাপের সুরে শব্দ করে, মনে হয় গান করে। কালামের গান শোনার আগ্রহে সরফরাজ খান অপেক্ষা করেন, এরকম মনে করার কোনো কারণ নেই। সকাল 11টা। গতরাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা। বৃষ্টির সঙ্গে ঝড়ের মতো হয়েছিল। প্রচুর পাতা পড়েছে। পাতা পরিষ্কার করা হয়নি। পাতার উপরে পা ছড়িয়ে কালাম বসে আছে। সাইকেলের ঘণ্টার ক্রিং ক্রিং শব্দ হল। সরফরাজ জানালার খড়খড়ি আরও খানিকটা তুললেন। সাইকেল আরোহীকে যদি দেখা যায়। আরোহীকে দেখা গেল। সরফরাজ ভেবেছিলেন পোস্ট অফিসের পিয়ন। পোস্ট অফিসের পিয়নরা লাল রঙের সাইকেলে করে চিঠি বিলি করে। তা না, মায়া মায়া চেহারার শ্যামলা একটি মেয়ে সাইকেলে চড়ে এসেছে। মেয়েটি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছে। শার্ট প্যান্ট দুটার রঙই কালো। এই মেয়েকে কালাম হাসি মুখে এই মেয়েকে সালাম দিল। সদর দরজা খুলে দিল। মেয়েটি কালামের হাতে সাইকেল ধরিয়ে ভেতরে ঢুকে গেল। এর একটাই অর্থ, মেয়েটি কালামের পূর্ব পরিচিত। সরফরাজ খানের ভ্রু কুঞ্চিত হল। তিনি প্রায় সারাদিন বাড়িতে থাকেন। তারপরেও এ বাড়িতে কিছু লোকজন আসে যাদের বিষয়ে তিনি জানেন না। নিশ্চয়ই এই মেয়ে অবন্তীর কাছে এসেছে। অবন্তী তাকে কিছু জানায়নি। অবন্তীর অপরাধ ক্ষমা করা যায়। সে অনেক কিছুই গোপন করে। মেয়েদের স্বভাবই হচ্ছে গোপন করা। বয়ঃসন্ধিকালে তারা শরীর গোপন করতে শেখে। গোপন করার এই অভ্যাস তাদের মাথায় ঢুকে যায়। তখন তারা সবই গোপন করে। কালাম হারামজাদা কেন গোপন করছে? পাছায় লাথি দিয়ে বদটাকে বিদায় করা দরকার। বদটা এখন ক্রিং ক্রিং শব্দে সাইকেলের বেল বাজাচ্ছে, যেন হাতে খেলনা পেয়েছে।
সরফরাজ জানালার পাট খানিকটা খুলে ডাকলেন, কালাম। কালাম উপরের দিকে তাকালো। সরফরাজ বললেন, উপরে আসো, বলেই জানালা বন্ধ করলেন। তবে তিনি এখনও খড়খড়ির ফাঁক দিয়ে কালাম বদটাকে দেখতে পাচ্ছেন। বদটা যে ভয় পেয়েছে তা না, এখনও সাইকেলের ঘণ্টি বাজাচ্ছে। সরফরাজ খান মনে মনে বললেন, তোমার সুখের দিন আজই শেষ, পত্র পাঠে বিদায়। দরজা জানালা বন্ধ থাকায় সরফরাজের ঘর অন্ধকার। কিছুদিন হলো তাকে অন্ধকারে থাকতে হচ্ছে, কারণ তার চোখ উঠেছে। আলোর দিকে তাকালেই চোখ করকর করে। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সব মানুষের চোখে এই রোগ হয়েছিল। তখন রোগের নামকরণ হয়েছিল জয় বাংলা রোগ। সরফরাজ খানের তখন এই রোগ হয়নি, এখন হয়েছে। মানসিক টেনশনের সঙ্গে কি এই রোগের কোনো যোগ আছে? প্রবল মানসিক চাপের কারণে মুক্তিযুদ্ধের সময় সবার এই রোগ হয়ে গেল। তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলে তার হয়নি। এখন মানসিক চাপে আছেন বলে চোখে জয় বাংলা রোগ হয়েছে। মানসিক চাপটা অবন্তীকে নিয়ে। কালাম তার সামনে দাঁড়িয়ে আছে, কুজো হয়ে দাঁড়িয়ে আছে। এমনিতেই সে কুজো না, বুক টান করে হাঁটে, শুধু তার সামনেই কুজো হয়ে দাঁড়ায়। সরফরাজ বললেন, সাইকেলে করে এসেছে মেয়েটাকে। শামীমা আপু। শামীমা আপু বললে তো আমি কিছু বুঝব না। শামীমা আপুটাকে? অবন্তী আপুর বান্ধবী, ফ্রেন্ড। সরফরাজ বিরক্ত হয়ে বললেন, আমি কোনোদিন এই মেয়েকে দেখলাম না, অবন্তীর কাছে তার নাম শুনলাম না, সে হয়ে গেল অবন্তীর বান্ধবী। শামীমা আপু প্রায়ই আসেন। প্রায় যদি আসে আমার সঙ্গে দেখা হয় না কেন? আপনি দুপুরে খানার পরে যখন ঘুম যান তখন শামীমা আপু আসে। সরফরাজ কঠিন গলায় বললেন, তুমি ওই মেয়ের কাছে যাও, তাকে আসতে বলো। কালাম বলল, এখন যাওয়া যাবে না। এখন যাওয়া যাবে না কেন? ওনারা দুইজন দরজা বন্ধ করে কি জানি করেন। সরফরাজ খানের মাথায় চক্কর দিল। সরফরাজ খানের মাথায় চক্কর দিল। দরজা বন্ধ করে কি জানি করে, এর মানে কি? খুব খারাপ কিছু না তো? কি সর্বনাশ, কি সর্বনাশ! সরফরাজ খান নিজেকে সামলে নিয়ে বললেন, যাও বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকো, যখন দরজা খুলবে তখন তাকে নিয়ে আসবে। জি আচ্ছা। দরজার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো। জি আচ্ছা স্যার। সরফরাজ তিক্ত গলায় বললেন, দরজা বন্ধ করে গল্প করার কি আছে তাও তো বুঝলাম না। কালাম বলল, শামীমা আপু সিগারেট গাঁজা এইগুলান খায় তো, এই জন্যে দরজা বন্ধ রাখে। সরফরাজ হতভম্ব গলায় বললেন, কি বলো? কথা সত্য স্যার, আমি 2 বার ওনারে সিগারেট এনে দিছি। উনি খায় কেটু সিগারেট, করা আছে। পাক বাহিনী এই সিগারেট খাইত। সরফরাজ নিজেই একতলায় নেমে এলেন। অস্বস্তি নিয়ে বন্ধ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ভেতর থেকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, তবে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। তার ইচ্ছা করছে লাথি দিয়ে দরজা ভেঙে শামীমা মেয়েটিকে বের করেন। এই কাজটা করলে অবন্তীর সঙ্গে তার সম্পর্ক চিরতরে নষ্ট হবে বলে কাজটা করতে পারছেন না। ছেলেদের মতো পোশাক পরা মেয়েটির নাম শামীমা না, তার নামও ছেলেদের মতো, শামীম। পুরো নাম শামীম শিকদার। সে মাওবাদী সিরাজ শিকদারের ছোট বোন, পেশায় ভাস্কর। কিছুদিন আগে ভাস্কর্যে সে প্রেসিডেন্ট পদক পেয়েছে। শামীম শিকদারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের লেকচারার হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা আছে। শামীম শিকদার হুমায়ুন আহমেদের প্রথম গ্রন্থ নন্দিত নরকের প্রচ্ছদ শিল্পী। বইয়ের 2টি মুদ্রণে শামীম শিকদারের প্রচ্ছদ ছাপা হয়। তারপর প্রচ্ছদ করেন কাইয়ুম চৌধুরী। শামীম শিকদারকে প্রায় দেখা যেত সাইকেল কিংবা মাঝে মাঝে মোটর সাইকেল চালিয়ে হুমায়ুন আহমেদের বাবর রোডের বাসায় উপস্থিত হতে। হুমায়ুন আহমেদের বাবর রোডের এই বাসা শহীদ পরিবার হিসেবে সরকার থেকে পাওয়া। সে সারাক্ষণ হুমায়ুন আহমেদের মায়ের সঙ্গে থাকত।
গলা নিচু করে গুটুর গুটুর গল্প করত। অবন্তীর সঙ্গে শামীম শিকদারের পরিচয়ের সূত্র হচ্ছে, অবন্তী আর্ট কলেজ থেকে তাকে ধরে এনেছে। শামীম শিকদারের দায়িত্ব মাটি দিয়ে অবন্তীর একটি আবক্ষ মূর্তি তৈরি করা। অবন্তী এই মূর্তি পাঠাবে তার মাকে। সরফরাজ মোটামুটি বিচারকের আসনে বসে অবন্তীর বান্ধবীর অপেক্ষা করছেন। বসেছেন কাঠের চেয়ারে, সোফায় আয়েশ করে বসানা। তার হাতে দৈনিক ইত্তেফাক, গোল করে চোঙার মতো করা। চোঙা কি কাজে আসবে তা বোঝা যাচ্ছে না। অবন্তী ঘরে ঢুকে হালকা গলায় বলল, আমাকে ডেকেছ? সরফরাজ বললেন, তোকে তো ডাকিনি। তোর বান্ধবী কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি? তাকে বলা হয়েছে আমার সঙ্গে দেখা করতে। অবন্তী বলল, সে তোমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। চোখমুখ শক্ত করে বসে থাকবে না। কি জানতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেব। ওই মেয়ে নাকি গাঁজা খায়? হ্যাঁ, খায়। গাঁজা খাওয়া ক্যাটাগরির একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় কিভাবে? অবন্তী বলল, তুমি এত উত্তেজিত হও না। এই মেয়ে গাঁজা খাচ্ছে তাতে কি হচ্ছে? আমি তো তার কাছ থেকে গাঁজা খাওয়ার ট্রেনিং নিচ্ছি না। সরফরাজ খান বললেন, তুই কিসের ট্রেনিং নিচ্ছিস? অবন্তী হাই তুলতে তুলতে বলল, আমি কোনো ট্রেনিং নিচ্ছি না। আমি শুধু তার সামনে 1 ঘন্টা ন্যাংটো হয়ে বসে থাকি। কি বললি? অবন্তী বলল, কি বলেছি তা তুমি ভালোই শুনেছ। দ্বিতীয়বার বলবো না। আমার বান্ধবী আমার আবক্ষ মূর্তি বানাচ্ছে। আমি নিশ্চয়ই লেপ্ত সজ্ঞায় দিয়ে মূর্তির জন্য সিটিং দেব না। তুই ওই মেয়ের সামনে নগ্ন হয়ে বসে থাকিস? হ্যাঁ। আমাকে এটা বিশ্বাস করতে বলিস? বিশ্বাস করতে না চাইলে করবে না। অবন্তী ঠোঁটগোল করে শীষ বাজানোর চেষ্টা করল। এই চেষ্টার পেছনের উদ্দেশ্য একটাই, দাদাজানকে রাগানো। তবে আজ মনে হয় তিনি রাখবেন না। বিস্ময়ে হতভম্ব হওয়া মানুষ রাখতে পারে না। অবন্তী দাদার দিকে তাকিয়ে জিভ বের করে কুকু শব্দ করতে লাগল। সরফরাজ অবাক হয়ে বললেন, এমন করছিস কেন? অবন্তী বলল, ভেঙ্গাচ্ছে। বাট হোয়াই? তোমার উপর রাগ লাগছে, এই জন্যে ভেঙ্গাচ্ছে। হতভম্ব সরফরাজ বললেন, কেন রাগ লাগছে সেটা কি জানতে পারি? না, জানতে পারো না, কারণ আমি নিজেই জানি না। রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমার কিসের ব্যথা যদি জানতেম তাহলে তোমায় জানাতেম। কথাগুলি মনে হয় উলটপালট হয়ে গেল। স্যারের কাছ থেকে জানতে হবে। তোর স্যার সব জানে? সব জানে না, তবে যা জানার তা জেনে দিতে পারে। তাহলে তো বিরাট কর্মী পুরুষ। ঠাট্টা ঠাট্টা গলায় কথা বলছো কেন দাদা যান? পুলিশের এসপি হয়ে তুমি যেমন কর্মী পুরুষ, রাস্তার মোড়ে যে প্রৌরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মনে ইট ভাঙে, সেও কর্মী মহিলা। দরজায় কড়া নড়ছে। সরফরাজ নিজেই দরজা খুলতে গেলেন। এই সময় পিয়ন আসে। পিয়নের হাত থেকে চিঠি সংগ্রহ করা তিনি অতি গুরুত্বপূর্ণ কাজ মনে করেন। চিঠি পড়ার পর যার যার চিঠি তিনি তাকে দেন। চিঠি এডিটও করা হয়, অপছন্দের কিছু লাইন কেটে দেওয়া হয়। সব চিঠি যে প্রাপকের কাছে দেওয়া হয় তাও না, নষ্ট করে ফেলা হয়। খাম খোলার যাবতীয় সরঞ্জাম তার কাছে আছে। চিঠি এসেছে 2টা। একটা পাঠিয়েছে অবন্তীর মা ইসাবেলা। হঠাৎ করে চিঠি আসার অর্থ কি তিনি বুঝতে পারছেন না। এই বদমহিলা বছরে 2টা, খুব বেশি হলে 3টা চিঠি পাঠায়। সরফরাজ খান ভুরু কুচকে চিঠি সরিয়ে রাখলেন। সময় নিয়ে খুলতে হবে, সময় নিয়ে পড়তে হবে, তাড়াহুড়োর কিছু নেই। দ্বিতীয় চিঠি দেখে সরফরাজ খানের ভুরু কুচকাল এবং তার ঘাড় ব্যথা করতে লাগল। হঠাৎ প্রেশার বেড়ে গেলে তার ঘাড় ব্যথা করে। চিঠি লিখেছে গদিনসীন পীর হাফেজ জাহাঙ্গীর। অবন্তীকে লেখা চিঠি। বদমাশ এখনও অবন্তীকে তার স্ত্রী মনে করছে। বদমাশটাকে জুতাপেটা করা দরকার। সরফরাজ খান চিঠি নিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। চিঠি খুললেন। এই চিঠি খুলতে সাবধানতার কিছু নেই। চিঠি অবন্তীর কাছে দেওয়া হবে না, ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এতে দোষের কিছু নেই। পরিবার হলো রাষ্ট্রের মতো। রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ থাকে।
তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে। পরিবারেও গোয়েন্দা বিভাগ থাকা বাঞ্ছনীয়। এই গোয়েন্দা বিভাগ পরিবারের কল্যাণে কাজ করবে। চিঠি হুবহু তুলে দেওয়া হলো। আমার প্রাণপ্রিয় পত্নী মায়মুনা, ওরফে অবতী। সরফরাজ মনে মনে বিড়বিড় করলেন, বদমাইশ, নামটাও জানে না, বলে অবতী। এদিকে প্রাণপ্রিয় পত্নী, তোকে যদি ন্যাংটা করে চক্কর না দেওয়াই, আমার নাম সরফরাজ খান না। পর সমাচার এই যে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, সুবহানাল্লাহ। তোমার স্বাস্থ্য নিশ্চয়ই ভালো আছে। আমি প্রতি বৃহস্পতিবার আসরের ওয়াক্তে তোমার জন্যে খাস দিলে দোয়া করতেছি। প্রতি মাসের প্রথম শনিবারে জিনসহ যে দোয়া করা হয়, তাহাতেও তোমার নাম উল্লেখ করি। গত বুধবার 3 ঘটিকায় তোমার পত্র পাইয়া আমি যার পর নাই আনন্দিত হয়েছি। বলিলে বিশ্বাস হইবে না, আমার 2 চোখে পানি আসিয়াছে। গদিনসীন পীর হিসেবে আমি কি করি এবং তোমার শ্বশুরের মৃত্যুর পর হুজুরাখানা কেমন চলিতেছে তা জানার আগ্রহ প্রকাশ করিয়াছ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শ্রাবণ মাসের 7 তারিখ বাদ আসর হুজুরাখানায় আমার পিতার মৃত্যু দিবসে উরস উদযাপিত হইবে ইনশাল্লাহ। এই উপলক্ষে তুমি চলিয়া আস। তোমার দাদাজান মনে হয় তোমাকে পাঠাইতে রাজি হইবেন না। এমত অবস্থায় তোমাকে নেওয়ার জন্যে বিশ্বস্ত লোক পাঠাইতে পারি, কিংবা আমি নিজেও আসিতে পারি। তোমার ভরণ পোষণের টাকা আমি নিয়মিত পাঠাই, ইহাতে রাগ করিও না। স্বামী হিসেবে আমার ইহা কর্তব্য। জিন কর্তৃক জানিয়াছে সামনে তোমার বড় ফাড়া আছে। আমি তোমাকে একটা তাবিজ পাঠাইলাম। তাবিজটি পঞ্চধাতুর কবজে ভরিয়া তোমার শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঝুলাইয়া রাখিবে। তাবিজ ঝুলাইবার পরপর ঘরে বিড়ালের উপদ্রব হইতে পারে, ভয় পাইও না। এবং অবশ্যই বিড়ালগুলিকে কোনো খাবার দিবে না, তাহাদের সঙ্গে দুর্ব্যবহার করারও প্রয়োজন নাই। ইতি জাহাঙ্গীর খতিবি, গদিনসীন পীর, খতিবনগর, হুজুরাখানা। সরফরাজ খান সঙ্গে সঙ্গে চিঠির টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেললেন। তারপরে চিঠির টুকরা ডাস্টবিন থেকে তুলে আলাদা করলেন। আগুনে পুড়িয়ে ফেলতে হবে, একটা টুকরাও যেন অবন্তীর হাতে না যায়। কোনো কাজে দেরি করতে নেই। সরফরাজ খান দেড়শোলায় জ্বালিয়ে চিঠির টুকরা পোড়ালেন। মুসলমান মাতার গর্ভে এবং মুসলমান পিতার ঔরসে জন্ম নেওয়ার কারণেই হয়তো তাবিজটা পোড়াতে পারলেন না। তিনি এই তাবিজ পঞ্চধাতুর কবজে ভর্তি করে গোপনে অবন্তীর শোবার ঘরের দক্ষিণের দেয়ালে ঝুলাবার ব্যবস্থাও করলেন। নানান ঝামেলায় তার সারাদিন গেল বলে অবন্তীর মা ইসাবেলার চিঠি পড়ার সুযোগ হল না। তিনি ঠিক করলেন এই চিঠি রাতে ঘুমাবার সময় ঠান্ডা মাথায় পড়বেন। এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে। অবন্তী দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির মাংস। খালেদ মুশারফ চাচু 6টা ঘুঘু পাখি দিয়ে গেছেন। 6টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে খাচ্ছেন। অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না, বিশেষ করে ঘুঘু খাওয়া তো অসম্ভব। হেমন্তের ওই গানটা মনে করো, ছায়া ঢাকা ঘুঘু ডাকা, গ্রামখানি ওই। অবন্তীকে থামিয়ে সরফরাজ বিরক্ত গলায় বললেন, মোরো ঘাস এইসব তো খাস? তারা পাখি না? তারা সুন্দর না? না, মোরগ কুকু করে ডাকে আর হাঁস প্যাক প্যাক করে, অসহ্য। এই 2 পাখি আবার মানুষের বিষটা খায়। সরফরাজ বিরক্ত গলায় বললেন, তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আরেকটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই। আমরা 2 জন 2 জগতের বাসিন্দা। অবন্তী বলল, ঠিকই বলেছ, ভেরি রাইট। তুমি স্থলচর, আমি জলচর। এখন বলো, জলচর প্রাণীর কাছে জনৈক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ? তার মানে? অবন্তীর খাওয়া শেষ হয়েছে। সে হাত ধুয়ে বলল, দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কাগজ পোড়ার গন্ধ পেলাম। তোমার ঘরের দরজা কখনো বন্ধ থাকে না, মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা। সরফরাজ খান বললেন, কাগজ পোড়ার গন্ধ থেকে তুই বুঝে ফেললি আমি তোর চিঠি পোড়াচ্ছি? হ্যাঁ, কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচরদের চেয়েও বেশি।
ভালো কথা। দাদা যান, আমি 2 দিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব জিজ্ঞেস করবে না, কারণ আমি বলবো না। একা যাবি? একা যাব না, সঙ্গে চরণদার আছে। চরণদার লাগবে কেন? আমি তোকে নিয়ে যাব। তোকে আমি চরণদারের সঙ্গে ছাড়ব না। আমি তোমাকে নেব না। প্রয়োজনে একা যাব, কিন্তু তোমাকে নেব না। চরণদারটাকে আমাদের মাস্টার হতে পারে, সম্ভাবনা আছে। উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর চিকিৎসা দরকার। অবন্তী বলল, ঠিক বলেছ। যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব। ঠিক কোন জায়গাটায় লাফিয়ে পড়ব তাও ঠিক করে রেখেছে। একদিন তোমাকে দেখাবো। সরফরাজ খান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। অবন্তী বলল, পান দিব? পান খাবে? বেশি করে জর্দা দিয়ে পান খেয়ে আরাম করে ঘুমোতে যাও, তোমার ঘুম দরকার। সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মার চিঠি খাম থেকে বের করলেন। স্টিম দিয়ে গাম গরম করা, ব্লেড দিয়ে খামের মোড়ক খোলা, নানান ঝামেলা। অবন্তী যেন কিছুতেই টের না পায় যে খাম খোলা হয়েছিল। অবন্তীর মার চিঠি। হ্যালো প্রীতি, তোমার শিক্ষকের স্কেচের হাত খুব ভালো শুনে আনন্দিত হয়েছে। তবে তাকে দিয়ে নগ্ন পোর্ট্রেট করানোর কিছু নেই। সে পিকাসো না, মনেট না, সাধারণ গৃহশিক্ষক। তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে? তাকে বিয়ে করলে ভিন্ন কথা। তখন সারাক্ষণ তার সামনে নেংটো হয়ে ঘুরবে। তখন দেখবে ছবি আঁকা দূরে থাক, তোমার স্বামী ফিরেও তাকাচ্ছে না। মনে রেখো, চোখে যা দেখা যায় তা দ্রুত তার রহস্য হারায়। চোখে যা দেখা যায় না, যেমন মন, অনেকদিন রহস্য ধরে রাখে। তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটি কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি। এই সাবধানবাণী নিয়ে হেলাফেলা করবে না। তোমার দাদাজানের মতো সেক্সটার্ভড বৃদ্ধরা রূপবতী নাতনিদের প্রতি তীব্র লালসা পোষণ করে। তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তুমি শুনলে নিশ্চয় চমকে উঠবে। আমি এই জাতীয় ঘটনার ভুক্তভোগী। আমার পুরো জীবন যে এলোমেলো হয়ে আছে, অতীতের ভয়ঙ্কর ঘটনা তার একটা কারণ। আমি চাই না আমার মেয়ের জীবন এলোমেলো হোক। ইতি ইসাবেলা। পুনশ্চ, তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেটে তুমি অভিভূত তা আমাকে পাঠাও। অবন্তীর মা ইসাবেলার চিঠি হাতে অনেক রাত পর্যন্ত সরফরাজ বসে রইলেন। তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগল। কিছুক্ষণ পরপর শরীর কেঁপে উঠতে লাগল। বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে। আধো ঘুম আধো জাগরণে মনে হল বাড়ি ভর্তি বিড়াল, মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলছে। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।